এবং বেনারসে আমি একটা বাড়িতে শুট করেছি, যে বাড়িটায় জয় বাবা ফিল্মনাথে শুটিং হয়েছে, যে বাড়িটায় গ্যাংস অফ ওয়াসিপুরের শুটিং হয়েছে, এবং আমি ওই ঘরটায় শুট করেছি যে ঘরটায় জয় বাবা ফিল্মনাথের শুট হয়েছে, আমি ওই ঘরটায় শুট করেছি যে ঘরটায় গ্যাংস অফ ওয়াসিপুরের শুট হয়েছে। খুন দেখেছি, খুন দেখেছি আমি, মানে রীতিমতো আমার সামনে মার্ডার হয়ে যেতে দেখেছি আমি। বেনারসের একটু বাইরে একটা জায়গায়, ক্যান্টনমেন্ট থেকে আর একটু বাইরে, বেনারসের ক্যান্টনমেন্ট বলে একটা জায়গা আছে, সেখান থেকে আর একটুখানি বাইরে একটা জায়গায়, মানে এটা হচ্ছে, আমি বলছি এটা 2012-র ঘটনা, 2012 অথবা 2013, না 2012-র ঘটনা। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে ফটোগ্রাফারদের কাজ কিরকম বদলে গেছে বলে মনে করছেন? দেখুন, সোশ্যাল মিডিয়া আসার ফলে কাজ অনেক বেড়েছে, হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াই আজকে কিন্তু ফটোগ্রাফিকে একটা বিরাট বড় প্ল্যাটফর্ম দিয়েছে। ফটোগ্রাফি কেন, যে কোনো ধরনের প্রফেশনকে আজকে সোশ্যাল মিডিয়া একটা অন্য জায়গায় তুলে নিয়ে চলে গেছে, কারণ অত্যন্ত সহজ পদ্ধতিতে আমি একজন মানুষের কাছে পৌঁছে যেতে পারছি, আমার কাজ তার কাছে পৌঁছে যেতে পারছি সোশ্যাল মিডিয়া। কিন্তু হ্যাঁ, তার সুফল কুফল দুটোই থাকে। তো সোশ্যাল মিডিয়ার যেরকম সুফল আছে সেরকম কুফলও রয়েছে। আজকে মানে কিছু না শিখেই লোকজন নিজেকে আর্টিস্ট বা শিল্পী বলে, তার শিল্পসত্তা না থাকলেও সে নিজেকে শিল্পী বলে প্রমাণ করতে চাইছে, সেটা ঠিক নয়, এবং সেটা মানে খুবই ক্ষণস্থায়ী, সেটা বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। আচ্ছা, অনেকদিন মানে আগামী দিনে কি প্রজেক্টে কাজ করার ইচ্ছা আছে? কি প্রজেক্টে বলতে, মানে কিরকম ধরনের কাজ করার ইচ্ছা আছে, যে এরকম কাজ হয়তো আগে করিনি, এরকম টাইপের একটা কাজ করতে হবে? আমার বরাবরের খুব ইচ্ছে যে আমি ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশ, মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে গিয়ে আমি সেই রাজ্যের কালচারে ওয়েডিং শুট করতে চাই। আচ্ছা। এবং আমার আর একটা ইচ্ছে রয়েছে, সেটা হচ্ছে ভারতবর্ষে যতগুলো সাঁওতাল বা ওঁরাও বা এই ধরনের যতগুলো ট্রাইব রয়েছে, তাদেরকে পয়েন্ট করে বা তাদেরকে ইয়ে করে তাদের যে ওয়েডিং, তাদের একটা বিয়ে করার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আছে, তো সেই রকম ওয়েডিং কভার করতে চাই আমি। যেমন ধরুন, একটা বিশেষ ট্রাইব রয়েছে, তাদের মধ্যে একটা নিয়ম রয়েছে, সেখানে এখন তো আর ছোট বয়সে বিয়ে হয় না, কিন্তু যখন ছোট বয়সে বিয়ে হতো ওই সময় বাচ্চাদের তো খেয়াল থাকতো না, তো তাদের তো খিদে পেয়ে গেছে, তখন শাশুড়ি নিজের বুকের দুধ খাওয়াতেন। আচ্ছা। কিন্তু তাদের মধ্যে এখনো সেই নিয়ম রয়ে গেছে, মানে ইভেন আমি দেখেছি এটা, মানে একজনের ছবিতে, আমার সাথে কাজ করতো একটি ছেলে, মাধবেন্দু একবার একটা এরকম শুট করতে যায়, একটি ট্রাইবের শুট। তো ট্রাইবাল শুটে ও যখন ট্রাইবাল ওয়েডিংটা শুট করছে, তখন ও দেখে যে শাশুড়ি নিজের বুকের দুধ খাইয়ে দিচ্ছে জামাইকে, তারপরে তাকে বরণ করে নিয়ে আসছে। তো মানে ভীষণ ইউনিক লেগেছিল এটা আমার, হ্যাঁ, তো ভীষণ ইউনিক লেগেছিল। তো এরকম করার ইচ্ছা, খুব ভীষণ ইচ্ছা আমার নর্থ ইস্টে যে ধরনের ওয়েডিং গুলো হয়, আমার সেগুলো কভার করার ভীষণ ইচ্ছে। এবং
আমার আর একটা ইচ্ছে খুব রয়েছে, সেটা হচ্ছে আমাকে কেউ মানে আমি সেরকম ভাবে সুযোগ পাই না বলে মানে করতে পারি না, কারণ প্রত্যেকটা বিয়ের দিনই তো আমরা অকুপাইড থাকি, কিন্তু সেই দিনে তো বাদ বাকি সবারও সেই দিনেই বিয়ে হচ্ছে, তো সেই জন্য যাওয়া হয়ে ওঠে না। কিন্তু আমার মনে হয় যে মানে আমি মানে যদি একটুখানি মানে একটা বছর যদি অফ নিতে পারি, মানে আমার যদি শুধুমাত্র আমার টিমকে পাঠিয়ে দিলাম সেখানে হয়ে যায়, তাহলে আমি ভীষণ গরিব ঘরের একখানা বিয়ে হচ্ছে, ধরুন ট্রেন লাইনের ধারে যে বস্তি, সেই বস্তির মেয়েদেরও তো বিয়ে হবে, তাদের বিয়েতে তারা কিভাবে বিয়েটাকে দেখছে, ইমোশন তো সব জায়গায় সমান, তো সেটা ক্যাপচার করার ভীষণ ইচ্ছা আছে আমার। তো এখন আমরা ফটোগ্রাফার দেখছি অনেকেই ফটোগ্রাফি প্রফেশনে আসছে, আগে যেটা ছিল না, আগে একটু ভয় পেত মানুষ, এখন আসছে। তো নতুন যে ফটোগ্রাফারটা, তাদেরকে কি পরামর্শ দিতে চান? বা আজকে মানে আপনি যেমন শুরু করেছেন কাজে ঢুকে, মানে আপনি কাজ করতে করতে শিখেছেন, এখন এই প্রজন্ম মানে এটা রয়েছে যে একটা কোর্স করে নি তাহলে হয়তো ভালো ছবি তুলতে পারবো। হ্যাঁ অবশ্যই কোর্স তো করাই যায়, কিন্তু সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ফিল্ডে না নেমে তুমি কিছু জাজ করতে পারবে না। তুমি যতক্ষণ না ঠেকে শিখছো ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না কিছু, কারণ ইউ নেভার নো হোয়াট লাইট ইজ, বাট ইউ নেভার নো যে তোমার কাছে ওই সময় কি পরিস্থিতি তুমি পাবে। আমি একটা পরিস্থিতিতে আমার এর আগে ভীষণভাবে এই প্রশ্নটা খুব উঠতো সোশ্যাল মিডিয়ায়, দাদা এই ছবিটা কোথায় তোলা? আচ্ছা বললাম এই ছবিটা এখানে তোলা। এই ছবিটা কখন তোলা? আচ্ছা বললাম সেটাও তখন কখন তোলা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে এই ছবিটা গিয়ে আমি একটু ওখানে গিয়ে তুলতে পারবো, এটা তার মাথার মধ্যে রয়ে গেল। কিন্তু ওই সময় পার্টিকুলারলি ওই দিনকে ওই লাইটটা থাকবে কিনা সে কিন্তু জানে না। পার্টিকুলারলি সেদিনকে যদি ওই লাইটটা না থাকে, কারণ আকাশ প্রতিনিয়ত প্রত্যেক দিন সেম থাকে না। একমাত্র আকাশ এমন একটা জিনিস যেদিনকে কোনো মানে আকাশ কখনোই সেম থাকে না। তো আকাশ সেম নয় মানে লাইটও সেম নয়। ওই দিনকে মেঘ কতটা করে থাকবে, কিভাবে আমার মানে আমি লাইটটা পাবো, কিভাবে লাইটটা আমার মডেলের মুখের মধ্যে এসে পড়বে, সেটা তো কেউ বুঝতে পারবে না, সেটা বুঝতে পারার কথা নয়। তো মানে যতক্ষণ না তুমি ঠেকে শিখছো ততক্ষণ পর্যন্ত ওই ফিল্ডে গিয়ে শিখতে হবে সবার আগে, সব থেকে বড় কথা এটা গেল এক। বাট হ্যাঁ অবশ্যই একটা ন্যূনতম শিক্ষার দরকার আছে, যে শিক্ষাটা আমি হয়তো বিনা পয়সায় পেয়ে গেছিলাম, তো সেই শিক্ষাটা দরকার প্রত্যেকটা মানুষের। হ্যাঁ আর একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যেটা আমাকে আমার গুরু বলেছিলেন শিবাজিদা আমায় বলেছিলেন, সবার আগে না ভালো মানুষ হতে শেখা। তুই যত ভালো ভাববি তত ভালো দেখবি, যত ভালো দেখবি তত ভালো ছবিটা তুলতে পারবি। তো এই জায়গাটা পরিষ্কার করাটা খুব দরকার। এবং প্রত্যেকের কাজে কখনো শিল্পকে ঈর্ষা করতে নেই। ধরুন আপনার একটা শিল্প রয়েছে, সেই শিল্পকে যদি আমি ঈর্ষা করি, আমি সেই শিল্পটা শিখতে পারবো না কোনোদিন। আপনার শিল্পকে যদি আমি সেই শিল্পটাকে সম্মান দিই, তবেই গিয়ে কিন্তু আমি ওই শিক্ষাটা নিতে পারবো, ওই শিল্পের শিক্ষাটা নিতে পারবো। তো সেটাই সব থেকে বড়, সেটাই সব থেকে আগে জানা দরকার। আচ্ছা এখন আমরা দেখি যে অনেকে মোবাইল ফটোগ্রাফি করে, তো একটা জনরা, হ্যাঁ, তো মোবাইল ফটোগ্রাফি থেকে এবার সে চাইছে যে আস্তে আস্তে ফটোগ্রাফির দিকে যাবে, তো কিন্তু বাড়িতে সেই পরিস্থিতি নেই, তো সে ক্যামেরাও কেনার একটা সাহস করে উঠতে পারছে না। তো প্রথম দিকে যদি সে চায় মোবাইল ফটোগ্রাফি করে কি ইনকাম করতে পারে? এবার আমি একটা কথা বলি, আমি চিরকাল একটা কথা বলে এসেছি, ছবি তোলে হচ্ছে আমার মাথা, আমার চোখ, ক্যামেরা হচ্ছে একটা ডিভাইস যে সেই ছবিটাকে স্টোর করে। ক্যামেরা হচ্ছে এমন একটা ডিভাইস যে একটা ছবিকে স্টোর করে রাখে। হ্যাঁ অবশ্যই লেন্স রয়েছে, ক্যামেরা রয়েছে, যার থ্রু দিয়ে আমরা ছবিটা তুলতে পারি,
এমন নয় যে আমি শুধুমাত্র আমার কাছে ক্যামেরা থাকলেই আমি ছবি তুলতে পারবো। আমার কাছে আজকে ডেটে দাঁড়িয়ে মোবাইল রয়েছে, না হলে পিনহোল ক্যামেরা লোকে বক্স দিয়ে বানিয়ে ফেলতে পারে। মানে ইনটিউশনটা আগে থাকা দরকার। আমি কি করতে চাইছি? যদি আমি করতে চাই, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এমন মোবাইলও বেরিয়েছে যে মোবাইলটা কিন্তু একটা ডিএসএলআর বা একটা মিররলেসের থেকে কোনো অংশে কম নয়। এবং এআই এখন এতটা উন্নত হয়ে গেছে যে সে মানে 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 আমি ভাবতেই পারছি না, মানে 100 মেগাপিক্সেল ক্যামেরা, আনবিলিভেবল মোবাইলে, এত ভাবনা চিন্তার বাইরে। কিন্তু হ্যাঁ, ওই লোকের একটা ইয়ে রয়েছে, না মোবাইলে ছবি তোলে মানে তো ফটোগ্রাফার হলো না। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম, সবার আগে মুহূর্তটাকে ধরার চেষ্টা করো। যে মুহূর্তটা বেটার তুলতে পারলো সে জিতে গেল। মুহূর্তটাকে ধরতে গেলে, আজকে ধরুন আমার কাছে ব্যাগের মধ্যে একখানা ক্যামেরা রয়েছে এবং আমি যেতে যেতে হঠাৎ করে এমন একটা কিছু ঘটে গেল যেটা আমি ক্যামেরা বার করার আগেই ঘটে গেছে। আমার হাতে ছিল মোবাইল, আমি যদি মোবাইল দিয়ে ওই জায়গাটাকে ফ্রিজ করে নিতে পারি, ক্যাপচার তো আমি করে নিয়েছি। আমি প্রথম যে ওইটার জিনিসটা ক্যাপচার করেছি, তার আগে তো কেউ ক্যাপচার করেনি। তা আমি তো প্রথম, আমি জিতে তো আমি গেলাম, তো অবশ্যই কাজ করতে পারবে। আচ্ছা, ফটোগ্রাফি থেকে আপনি সবচেয়ে বড় শিক্ষা কি পেয়েছেন? মানুষ হওয়ার শিক্ষা। ফটোগ্রাফি থেকে সব থেকে বড় জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা জিনিসকে অন্যরকম করে দেখার একটা অ্যাঙ্গেল। মানে একটা ধরুন আপনাকে একটা সাধারণ লোক যেভাবে দেখবে, আমি কিন্তু আপনাকে সেভাবে দেখবো না। আমরা ছোটবেলায় পড়েছি না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সপ্ত সমুদ্র, আটে অষ্ট বসু, নয় নবগ্রহ, দশে দিক। মানে 10টা দিক। যে ফটোগ্রাফার সে 10 দিক থেকে দেখতে পায়। 10 দিক মানে হচ্ছে 10টা অ্যাঙ্গেল। তো একটা আমার যেটা আমার সাবজেক্ট বা যেটা আমার অবজেক্ট, তাকে যদি আমি 10টা দিক থেকে দেখি, সে কিন্তু অন্যরকম দেখতে লাগবে। তো যখন আমাকে কেউ বলে যে না না আমার না ছবি তুলবেন, আমার ছবি ভীষণ খারাপ আসে, না এক মিনিট দাঁড়ান, আমি তুলছি তো। আপনি জানেন যে আপনাকে দেখতে খারাপ লাগছে, কারণ আপনি ওই একটাই অ্যাঙ্গেল ট্রাই করেছেন। আপনি আর একটা অ্যাঙ্গেল কি দেখেছেন কোনোদিন? আপনি আপনার মাকে গিয়ে কি জিজ্ঞেস করেছেন যে মা আমি কতটা সুন্দর? মায়ের চোখে তার সমস্ত সন্তান সুন্দর। তো দিস ইজ দ্য থিং। মানে আমাকে ছবি তুলতে এসে আমি সবার আগে যেটা শিখেছি সেটা হচ্ছে দেখতে শিখেছি, বুঝতে শিখেছি, বা এক্সপ্লোর করতে শিখেছি, সব থেকে বড় কথা। আপনি তো এটাও বললেন যে আপনার গুরু আপনাকে বলেছিল যে মানুষ হতে হবে, ভালো মানুষ হওয়ার খুব দরকার, মানে গ্রাউন্ডেড থাকাটা খুব দরকার, খুব দরকার। যাতে আপনি আর কি, আপনি যখন ওয়েডিং ফটোশুট করেন, সেক্ষেত্রে তার ফ্যামিলির সাথে মিশে যাওয়া, ওটা তো বিশাল খুব বড় জিনিস। খুব বেশি করে এটা লাগবে। আমি প্রথম থেকে এই জিনিসটা করে এসেছি, যেটা তৎকালীন ফটোগ্রাফাররা কখনো করেননি, তারা মিশে যেতে পারেননি, তাই জন্য তাদেরকে ওই জিনিসটা সহ্য করতে হয়েছে। আজকেও হচ্ছে, এমন নয় তার যে আজকে হচ্ছে না। সেটা আমার যখন আমি খবর পাই সেই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে, কারণ এই জিনিসগুলোর জন্যই তো আমি লড়েছিলাম। তো ক্লায়েন্টকে বোঝাতে হবে তোমার গুরুত্ব কতটা। একটা মানুষ যখন তোমার গুরুত্বটা বুঝতে পারবে, তখনই সে বুঝতে পারবে। আজকে একটি ছেলে এসছে, তো ভীষণ শেডি, মানে তার আগে ছেলেটি আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমি আমার মানে কস্ট প্রাইসটা বাড়াতে পারছি না, মানে আমি যে টাকাটা চাইছি সেই টাকাটা লোকে আমায় দিচ্ছে না।
আমি তুমি কত টাকা চাইছো, কত টাকা এখন নাও আর কত টাকা চাইছো? সে আমায় বললো যে আমি এখন 35,000 টাকা নিই। আচ্ছা, আর তুমি কত টাকা চাইছো? আপনারা যেরকম চান, আনলাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম চাইছো। বললো হ্যাঁ। তা আমি ওটাই কি করে, আচ্ছা ছেড়ে দিন, ওরা 75,000 টাকাও তো চাইতে পারছি না, আমায় কেউ দিচ্ছে না। বললাম তুমি যখন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাও তুমি এইভাবেই যাও? বললো হ্যাঁ। আচ্ছা, তাহলে তো বাবা আমি তোমায় 10,000 টাকাও দেবো না। তুমি যখন কথা বলছো লক্ষ টাকার, তখন তোমার সাজসজ্জাও লক্ষ টাকার হতে হবে। তো আমি তাকে বললাম যে তাহলে তো বাবা আমি তোমার 10,000 টাকাও দেবো না। তুমি যদি এরকম গেটাপে যাসো, হ্যাঁ আমি তোমায় কেটারিং করতে দেবো কিনা সন্দেহ আছে। তুই লাখ টাকা চাইবে কোত্থেকে, কেন চাইবে? সে তখন বললো আমার কাজের কোনো দাম নেই। সামনের লোকটা যে তোমাকে দেখবে, যে তোমায় দেখবে, তোমার কাজের দাম কখন হবে? তুমি এরকম গেটআপ কখন করতে পারবে? যখন তুমি মকবুল ফিদাউসেন হবে তখন তুমি খালি পায়ে ঘুরে বেড়াও, দুনিয়া ঘুরো খালি পায়ে, কিন্তু তার নামটা ততক্ষণে মকবুল ফিদাউসেন হয়ে গেছে। আজকের দিনে কাজটা অন্য রকম ভাবে হয়। আজকের দিনে তোমার যদি গেট আপ না থাকে তাহলে মানে ইউ হ্যাভ টু গেট দ্যাট গেট আপ। তোমাকে ভরসাই করতে পারবে না একটা মানুষ যে এই লোকটা এই কাজটা, এই এত টাকা যে আমি একে তুলে দিচ্ছি এর হাতে, আমি একে ভরসা করতে পারবো? আমি একে না, মানুষ এটাই ভাববে না যে মানুষটা এতটা অগোছালো, সে গুছিয়ে কি করে আমার মোমেন্ট গুলোকে। অবশ্যই 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 অবশ্যই, একদমই তাই। তো আমার প্রশ্নটা ছিল যে আপনি কি শিক্ষা পেয়েছেন সব থেকে? কোথা থেকে? ফটোগ্রাফি থেকে। তো আপনি তখন এটা এনার কথাটা আনলেন। রাইট, এক্স্যাক্টলি। মানে আমি এই কথাটা বলার অর্থ একটাই, তার কারণ হচ্ছে যে আমি নিজেকে বোঝাতে পেরেছি এবং আমি নিজেকে আমি বলতে পারি যে অবশ্যই আমি মানে আমার দেখার চোখ পাল্টেছে, আমার অনেক বেটার মানুষ হতে পেরেছি আগের থেকে। হয়তো সেটা মানুষ বলবে, মানে আমি নিজে কিরকম সেটা আমি সবসময় মানুষজনের উপর ছেড়ে দিই, আমার সামনের মানুষটার উপর ছেড়ে দিই যে মানে ইউ আর দ্য বেস্ট জাজ টু জাজ মি। বাট সবসময় একটা জিনিস চিন্তা করেছি যে আয়নার সামনে দাঁড়িয়ে যখন যদি কখনো যেন আমার নিজের মাথাটা না হেঁট হয়ে যায়, তো সেটা যখন হয় বা যখন মানে সেটা যদি কখনো হয় সেটা খুব খারাপ লাগে, সেটা খুব খারাপ লাগার জায়গা। ফটোগ্রাফি আমায় মানে মন প্রাণ ভরে ঢেলে দিয়েছে। আমি ছোটবেলা থেকে একটা জিনিস ভীষণ চিন্তা করতাম, আমরা যে বাথরুমে অলিক চিন্তা, স্নান করতে করতে গামছা পরে ঘুরে বেড়াচ্ছি তো ঘুরেই বেড়াচ্ছি, হ্যাঁ বাগানের মধ্যে, এবং অনেক চিন্তা। আমার ভয়ঙ্কর চিন্তা করতাম আমি, যেটা সেটা হচ্ছে আমি স্টেজে দাঁড়িয়ে প্রাইজ নিচ্ছি। ফটোগ্রাফি আমায় করে দিয়েছে এটা। আমাকে অনেক লোক চিনে গেছে, আমি যেখানেই যাচ্ছি আমি মবড হয়ে যাচ্ছি, আমাকে ঘিরে ফেলছে লোকজন। এটা আমাকে ফটোগ্রাফি দিয়েছে। এবং সব থেকে বড় যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে মানুষ হওয়ার শিক্ষা, মানুষের পাশে থাকার, তাদেরকে সাহায্য করার শিক্ষা। তো আপনি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, তার মধ্যে থেকে এরকম ছিল যে এই অ্যাওয়ার্ডটা আমি পেতে চাই, এটা আমি এখন পেয়েছি বা এখনো পাননি কিন্তু পেতে চান? 3টে অ্যাওয়ার্ড আছে। ম্যাচিং হয়ে গেছে অলরেডি? না না, দেখুন 2টো অ্যাওয়ার্ড অ্যাচিভ হয়ে গেছে। একটা হচ্ছে ওয়েডিং এর ক্ষেত্রে বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার অফ দ্য ইয়ার, সেটা পেয়ে গেছি। তখন ওটা বিরাট বড় অ্যাওয়ার্ড ছিল একটা, মানে তখন আমরা মানে রীতিমতো ওটা নিয়ে একটা মানে স্বপ্ন দেখতাম আর কি সবাই।
যে ওই অ্যাওয়ার্ডটা পাচ্ছি। তো ওই অ্যাওয়ার্ডটা দুবার পেয়ে গেছিলাম। আর আরো দুটো অ্যাওয়ার্ড আছে যেটা পাওয়ার ভীষণ ইচ্ছা। তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, কিন্তু সেটা ফটোগ্রাফির জন্য নয়। আচ্ছা, আমি সিনেমা বানিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে চাই। এবং অবভিয়াসলি যখন সিনেমা বানাবো ঠিক করেছি, তখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের সাথে এটাও ভীষণভাবে মানে একটা কাঙ্ক্ষিত সেটা হচ্ছে আমাকে ওই অস্কারের মঞ্চটায় উঠতে হবে। সেটা আমার খুব দরকার। মানে অস্কারের ওই ব্ল্যাক লেডিটা, ওই ব্ল্যাক লেডিটা আমার ভীষণ দরকার। তো অবভিয়াসলি তার জন্য আমি মানে প্রতিনিয়ত গল্প ভেবে চলেছি, স্ক্রিপ্ট লিখে চলেছি। দেখা যাক, হবে তো নিশ্চয়ই। এবং সেটা হয়তো মানে মানে আমার ইচ্ছা অ্যাটলিস্ট বছর দশকের মধ্যে যেন চলে আসে। আমরা অপেক্ষা থাকবো। আচ্ছা, অনেকক্ষণ আড্ডা দিলাম, এবার একদম লাস্ট সেগমেন্টে চলে এসেছি, র্যাপিড ফায়ার একটা খেল। আচ্ছা, র্যাপিড ফায়ার, ওকে। আপনাকে প্রশ্ন করবো, আপনি এক কথায় উত্তর দেবেন। আচ্ছা, এক কথায় উত্তর দিতে হবে। আচ্ছা, প্রিয় ক্যামেরার ব্র্যান্ড? ক্যানন। আচ্ছা, মর্নিং শুট না ইভিনিং গোল্ডেন আওয়ার? গোল্ডেন আওয়ার। কলকাতা স্ট্রিট না পাহাড়? দুটোই। দুটো দুরকম? দুটো দুরকম। পাহাড় সবসময় মানে ভীষণ কাছে টানে। অনেকদিন পাহাড়ে শ্যুট করতে যাওয়া হয়নি, বাট কলকাতা স্ট্রিটটা একটা অন্য দুনিয়া। মানে পৃথিবীর সমস্ত ফটোগ্রাফার এক কথায় স্বীকার করে নিয়েছেন, বেনারস আর কলকাতা শহরে, মানে এই দুটো শহর, বেনারস এবং কলকাতা এবং অবশ্যই মুম্বাই, এখানে যা স্ট্রিট হয়, ভারতে খুব কম জায়গা আছে যেখানে ওরকম স্ট্রিট ফটোগ্রাফি হবে। আচ্ছা, এটা আমি উত্তর জানি, তাও প্রশ্নটা করছি যেহেতু লিস্টে আছে। ক্যান্ডিড না পোস্ট? ক্যান্ডিড, অবশ্যই, এনিডে। এক শব্দে নিজেকে বর্ণনা করুন। এক শব্দে নিজেকে বর্ণনা করব? ফটোগ্রাফার বাই চান্স। আপনার বায়োতে আছে। রাইট, ফটোগ্রাফার বাই চান্স, কারণ আমি বাই চান্স ফটোগ্রাফিতে চলে এসেছি। মানে এটা আমি যেদিন দেখলাম আপনার বায়োতে, তখন আমার ইচ্ছা ছিল এই প্রশ্নটা, যে কেন এই বাই চান্স কথাটা এলো। ওই যে হঠাৎ করে মোবাইল কিনতে গিয়ে ক্যামেরা কিনে নিয়েছিলেন, পুরো দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছিল আমার। ইন্সপিরেশন, একজন প্রিয় ফটোগ্রাফার? প্রবোধ দাশগুপ্ত। কফি না চা? চা। ড্রিম সেলিব্রিটি যাকে শুট করতে চান? যাকে শুট করতে চাই, তিনজন আছে। তিনজনের নামই বলবো। মনিকা বেলুচি, সুস্মিতা সেন, আর ইরিনা শেখ। আশা করবো আপনি করবেন। নিশ্চয়ই, আমরা অপেক্ষা থাকবো না শুট দেখার জন্য। আচ্ছা, ড্রিম শুট লোকেশন? ড্রিম শুট লোকেশন মানে তো আমি সেখানে যাইনি এখন। না, ইন্দোনেশিয়া। আচ্ছা, একদিনের জন্য যদি অন্য কোনো পেশায় মানে যেতে হতো বা যেতে হয়, ধরুন আপনি কালকে সকালবেলা উঠে দেখলেন যে আপনি ফটোগ্রাফার নন, একটা পেশায় রয়েছে, তাহলে কোন পেশা হবে সেটা? তাহলে আমি ডিরেক্টর। আচ্ছা, মানে আপনি যদি এটা আরেকটা ভাবে করতে চাই আমি, এটা যে আপনি যদি আজকে ফটোগ্রাফার না হতেন তাহলে কি হতেন? যদি ফটোগ্রাফার না হতাম তাহলে অবশ্যই আমি ট্রাভেল ব্লগার হতে পারতাম, কারণ আমি ভীষণ ঘুরতে ভালোবাসি। আমি ট্রাভেলগ, মানে আমি ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি। তো আমি হয়তো ট্রাভেল নিয়ে কিছু একটা করতাম, এবং আমি একটা বিজনেসও করতাম এর আগে, মানে ফটোগ্রাফিতে আসার আগে। হ্যাঁ, তো আমি আমার বিজনেসটাই ট্রাভেল নিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। উত্তম কুমার আপনার কাছে এক শব্দে? উত্তম কুমার এক শব্দে? গুরু। এবার হচ্ছে আপনার খুব ভালো লাগবে হয়তো প্রশ্নটা, যদি উত্তম কুমার বেঁচে থাকতেন
আপনি ওনাকে কোন ধরনের ফটোশুটে কল্পনা করতেন? উত্তম কুমারকে আমি নায়কের যে লুকটা, ওই লুকটায় এবং সন্ন্যাসী রাজার যে প্রথম লুকটা, মানে সন্ন্যাসী হয়ে যাওয়ার পরেটা, সন্ন্যাসী হয়ে যাওয়ার আগের যে লুকটা, এই নায়কের লুকটায় আমি ওনাকে শুট করতে চাইতাম একটা ভীষণ জনবহুল একটা স্টেশনের মধ্যে, আচ্ছা, যেখানে সবকিছু চলে যাচ্ছে এবং উনি স্ট্যান্ড স্টিল দাঁড়িয়েছে। আর ওই সেম লুকেই ওনাকে আরেকটা স্টেশনে নিয়ে যেতাম আমি, যেখানে কেউ কোথাও নেই, আচ্ছা, সেখানে শুধু উত্তম কুমার আছেন এবং স্টেশনটা আছে। আর আগের যে শুট, মানে আরেকটা সন্ন্যাসী রাজার যে লুকটার কথা আমি বললাম, আমি ওই লুকে ওনাকে, যেখানে ছবি বিশ্বাসের জলসাঘরের শুটিং হয়েছিল, আমি ওই বাড়িটায় নিয়ে গিয়ে ওনাকে ছেড়ে দিতে চাইতাম এবং ওনাকে বলতাম আপনি নিজের মতন থাকুন, আপনি নিজের মতন ঘোরাঘুরি করুন, আমি জাস্ট লুকিয়ে লুকিয়ে আপনার ছবি তুলে দেবো। ব্যাস, সারাদিন গুরুর সাথে থাকতে পারতাম, এটাই তো সব থেকে বড় জিনিস ছিল। মানে আমি যখন প্রথমবার এই কাজটা করি, তখন ওনার বাড়িতে গিয়েছিলাম, আর আমি খুব কম টাকা চার্জ করেছিলাম। তো ওনারা বলেছিলেন যে তুমি যা করেছো সেটা এইটুকুনিতে হয় না, তুমি কি চাও, যে তুমি কি একটু বাড়াতে চাও, মানে তুমি যেটা কত টাকা নিলে তুমি খুশি হবে। তখন আমি ওনাদেরকে বলেছিলাম যে এই শোকেসটার মধ্যে দুটো অ্যাওয়ার্ড রয়েছে, এই অ্যাওয়ার্ড দুটো, ওরাও জিজ্ঞেস ওরা এমন তাকিয়ে আছে যে অ্যাওয়ার্ড দুটো চাই, মানে আমি বলেছিলাম এই অ্যাওয়ার্ড দুটো খালি হাতে ধরে দেখতে চাই। একটা হচ্ছে অমানুষের জন্য উনি একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা, এবং যখন জাতীয় পুরস্কারে যখন বেস্ট অ্যাক্টর দেওয়া শুরু হয়, সালটা খুব সম্ভবত 1967 বা 66 হবে, সেই প্রথম পুরস্কারটাই উত্তম কুমার পেয়েছিলেন। আচ্ছা, অ্যান্টনি ফিরিঙ্গি এবং না, সন্ন্যাসী রাজা এবং চিড়িয়াখানার জন্য। তো ওটার নাম ছিল তখন ভরত পুরস্কার, ওটাও আমি হাতে ধরে দেখেছি। মানে ওই একটু ছুঁয়ে দেখেছি আর কি গুরুকে। আচ্ছা, আর আচ্ছা, আপনার ফেসবুক প্রোফাইল পিকচারে দুটো অ্যাওয়ার্ডের সাথে আপনার ছবি আছে, কি কি অ্যাওয়ার্ড? এটা হচ্ছে বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড, পরপর 2 বছর আমি এটা পেয়েছিলাম। ওই দুটো ছবি, হ্যাঁ, একটা হচ্ছে ফটো স্টোরির জন্য বেস্ট ফটো স্টোরি, আর একটা হচ্ছে বেস্ট ইমোশন। আমাদের প্রশ্নপালা শেষ। আমার নিজের থেকে একটা প্রশ্ন আমি আপনাকে করছি, যে ভবিষ্যতে বা এখনকার জগতে এসে দাঁড়িয়ে নতুন যারা আর কি ফটোগ্রাফিতে শুরু করতে চাইছে, তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ কি? অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ। তার কারণ হচ্ছে ফটোগ্রাফি বা ওয়েডিং ফটোগ্রাফি যদি বলি, আমি যদি শুধুমাত্র ওয়েডিং ফটোগ্রাফি বলি, এখানে না রিসেশন নেই। আপনি চাকরি করলে চাকরি যাওয়ার সম্ভাবনা আছে, আপনার হাতে ক্যামেরা থাকলে আপনার কাছে কাজ আসতে বাধ্য। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি মানে আপনার যদি নিষ্ঠা থাকে, কাজ তো আসতে বাধ্য, কাজ কমবে না। আর এখানে কোনো রিসেশন নেই, এখানে মানে কাজ চলে যায় না কারোর, এখানে কাজ আসে। আপনি যদি কাজ ভালো করেন, আপনি বিশ্বাস করুন, আপনি অবশ্যই একদিন একজন সুতীর্থবাসী হতে পারবেন।
এবং আমি চাই যে এরকম দলে দলে সুতীর্থবাদ তৈরি হোক, দলে দলে পুরো পৃথিবী ছেয়ে যাক। শাটারের ক্লিকে পৃথিবী ধ্বনিত হোক। আমার কাছে শাটারের ক্লিকটা মন্দিরের ঘন্টার মতো। মন্দিরের ঘন্টাটা শুনলে যেরকম ভালো লাগে শুনতে, অনেক দূর থেকে মন্দিরের ঘন্টা আসছে, শাটারের ক্লিকটা শুনলেও সেরকম লাগে। খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে, অনেক কিছু শিখতে পারলাম। মানে অনেক দর্শকদের জন্য অনেক কিছু আছে আমাদের এই পডকাস্টে, যে তারা যারা নতুন ফটোগ্রাফি শুরু করতে চাইছে বা করছে তারা অনেক কিছু জানতে পারবে, অনেক কি বলবো লাইফ নিয়ে অনেক লেসন পাবে। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ। নমস্কার।